জুলাই হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে তদন্ত শেষ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক 16 মন্ত্রী এমপিকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে একটি দল, তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে দাবি বিএনপি নেতাদের। সিইসির সঙ্গে বৈঠকে জামায়াতের 6 সদস্যের প্রতিনিধি দল। বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক, শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করছে লন্ডন যাত্রা। এভার কেয়ারের সরাসরি তত্ত্বাবধান করছেন পুত্রবধূ জুবাইদা। রায়ের বাজারে দ্বিতীয় দিনের মতো চলছে জুলাই অভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মরদেহ উত্তোলন। পরিচয় শনাক্তের কাজ করছে সিআইডি ও বিদেশি ফরেনসিক টিম। এবং বৈদেশিক ঋণ পরিশোধের চাপে বাংলাদেশ, রিপোর্ট বিশ্বব্যাংকের। 5 বছরে সুদাসুল পরিশোধ বেড়ে হয়েছে দ্বিগুণ। চ্যালেঞ্জ মোকাবিলায় প্রবাসী ও রফতানি আয় বাড়ানোর পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছে। হত্যাকাণ্ডের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে শেষ হয়েছে তদন্ত। শিগগিরই ট্রাইব্যুনালে এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এ মামলায় কাদের ছাড়াও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে বলে জানা গেছে। এদিকে আজ জুলাই হত্যাকাণ্ডের মামলায় দলটির সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ হেভিওয়েট 16 নেতাকে হাজির করা হয়েছে। সকাল 9:45টার দিকে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এ সময় সাবেক মন্ত্রী শাহজাহান খানকে হাস্যোজ্জ্বল দেখা যায়, তবে নিশ্চুপ ছিলেন পলক। আজ এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য দিন ধার্য রয়েছে। এদিকে ট্রাইব্যুনাল 2-এ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর সাক্ষ্য গ্রহণ পিছিয়ে 15 ডিসেম্বর, আর কুষ্টিয়ার হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। আফজাল, আজকে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় যেটি হয়েছে, যে হত্যাযজ্ঞের দ্বিতীয় মামলা, যে মামলার প্রধান আসামি ওবায়দুল কাদের, সেই মামলায় আজকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি সহ 16 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং এই মামলার আজকে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন ধার্য রয়েছে, কিন্তু প্রসিকিউশন বলছে তাদের সময় লাগবে। যদিও আমরা এর মধ্যে দেখেছি যে প্রসিকিউশন থেকে জানিয়েছে যে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের মামলা আমরা জানতে পেরেছি 7 জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে এবং এই 7 জনের মধ্যে আরও যারা রয়েছেন যুবলীগের সভাপতি, সেক্রেটারি, ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি এবং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সেক্রেটারিও রয়েছেন এই মামলায় আসামি। এবং এই মামলা যেহেতু তদন্ত শেষ হয়েছে, খুব শীঘ্রই এই মামলার তদন্ত শেষ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। আজকে আরেকটি মামলার শুনানি ছিল, আদালত অবমাননার অভিযোগের মামলা। সেই মামলায় অভিযোগ আনা হয়েছিল অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে, যিনি বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা। তিনি যেটি বলেছিলেন একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে, তিনি বলেছিলেন যে আমি এই ট্রাইব্যুনাল মানি না। সেই মন্তব্যের প্রেক্ষিতেই 30 নভেম্বর অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয় এবং তাকে ব্যাখ্যা দিতে বলা হয়। তিনি ব্যাখ্যা দেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের মাধ্যমে লিখিতভাবে এবং তিনি তার বক্তব্যের জন্য ক্ষমা চান এবং ভবিষ্যতে আর এ ধরনের বক্তব্য দেবেন না, এমনটি তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আজকে এই মামলা শুনানি হয়েছে। অ্যাডভোকেট ফজলুর রহমান আদালতে উপস্থিত ছিলেন এবং তার সঙ্গে অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ব্যারিস্টার কায়সার কামাল এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, গাজী কামরুল ইসলাম সজল সহ বিএনপির আইনজীবীরাও কিন্তু ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। সেই মামলা শুনানি হয়েছে। ফজলুর রহমান ক্ষমা চেয়েছেন এবং তিনি আদালতকে বলেছেন, ট্রাইব্যুনালকে বলেছেন যে তার এই আদালতের প্রতি আস্থা রয়েছে। আল্লাহর পরই এই ট্রাইব্যুনালের স্থান বা এই বিচারকদের স্থান এবং ভবিষ্যতে তিনি এই ধরনের বক্তব্য আর দেবেন না, এমনটি তার আইনজীবী ডায়াসে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছেন এবং বারবারই ট্রাইব্যুনাল যেটি বলেছেন যে আমরা তার ক্ষমার আবেদন মঞ্জুর করছি, কিন্তু ভবিষ্যতে তিনি যেন এ ধরনের বক্তব্য আর না দেন। তো অ্যাডভোকেট ফজলুর রহমানের ক্ষমার আবেদন মঞ্জুর করেই তাকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
যে দলের কোনো নীতি আদর্শ নেই, কেবল ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চায়, জনগণের সামনে তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সকালে রাজধানীর খামারবাড়িতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, ধর্মের টিকিট বিক্রি নয়, রাষ্ট্র পরিচালনা ও জনগণের জন্য কি পরিকল্পনা সেটাই তুলে ধরতে চায় বিএনপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একদল লোক রাজনৈতিক চরিত্র হননে ব্যস্ত এমন মন্তব্য করে নেতাকর্মীদের পাল্টা যুক্তি তুলে ধরার পরামর্শ দেন সালাউদ্দিন আহমদ। বলেন, গণতান্ত্রিক যাত্রায় যারাই বাধার সৃষ্টি করবে তাদের প্রত্যাখ্যান করবে জনগণ। সালাউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশকে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে বিএনপি অবদান রাখলেও পরবর্তীতে জঘন্য ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেন শেখ হাসিনা। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জান্নাতের টিকিট বিক্রির কথা বলে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে জামাত। ইউরোপের মধ্যযুগ অন্ধকার যুগকে ফিরিয়ে আনতে চায় দলটি। এমন কথা সেটাকে হঠাৎ করে বলার চেষ্টা করছেন, জান্নাতের টিকিটের কথা কেউ কেউ বলেন, বেহেশতের টিকিটের কথা। তখন আপনাদেরকে এর একটা প্রতি উত্তর আপনাদেরকে সাজিয়ে রাখতে হবে। যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চাচ্ছেন সেটার বাস স্টেশন কোথায় একটু আগে জেনে নেবেন। জনগণ এগুলো বুঝে। আমরা যা করছি তা হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং ইজ হাফ অফ দি জব। ইফ ইউ ডোন্ট প্ল্যান, ইউ আর প্ল্যানিং টু ফেল। সিইসির সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামাত ইসলামের 6 সদস্যের প্রতিনিধি দল। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, 11:30টার সময় জামাতের 6 সদস্যের প্রতিনিধি দল কমিশনে আসে। তাদের দলটির যে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে, এবং আসার পরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সাথে বৈঠকে বসে দলটি। এখনও সেই বৈঠক চলমান রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা বিশেষ করে গতকাল নির্বাচন কমিশন একটি সিদ্ধান্ত জানিয়েছে তাদের বৈঠকে, যারা নির্বাচন দায়িত্ব পালন করবেন যেসব কর্মকর্তারা, সেখানে সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরই সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগ করবেন। এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে বেসরকারি ব্যাংকের কোনো কর্মকর্তাকে তারা নির্বাচনী কোনো দায়িত্ব পালন করতে দিবেন না। এই পর্যন্ত এই ধরনের সিদ্ধান্ত বহাল রয়েছে নির্বাচন কমিশন। এই বিষয়টি নিয়ে, কারণ এরা আগে এই বিষয়টা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে নির্বাচন কমিশনে, কারণ বিএনপি চিঠি দিয়েছিল যাতে ইসলামী সমমনা দলগুলো এবং প্রতিষ্ঠানগুলোর কোনো কর্মকর্তাকে যাতে নির্বাচনে দায়িত্ব পালন করতে না দেওয়া হয়, কারণ ভোটে কোনো একটি দলের পক্ষে তারা কাজ করতে পারে, এরকম একটা সন্দেহের জায়গা থেকে বিএনপি চিঠি দিয়েছিল নির্বাচন কমিশনের কাছে। পরবর্তীতে জামাত এসে বলেছিল যে জামায়াতের কোনো দলের প্রতিনিধি নয়। এই বিষয়টি নিয়েও আসলে তারা তুলতে পারেন, এবং এই মুহূর্তে নির্বাচন কমিশনের কী ধরনের প্রস্তুতি রয়েছে তফসিল ঘোষণা করার মতো সেটিও জানতে তারা মূলত বৈঠকে বসেছেন। বৈঠক শেষ হলে হয়তো জানতে পারবো জামাত কী প্রস্তাবনা দিয়েছে নির্বাচন কমিশনকে। এই ছিল এখানকার আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁতে। এখনো সিসিইউতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আতর কাউসার। বিস্তারিত জানবো তার কাছ থেকে। কাউসার, ওকে। বেগম জিয়ার শারীরিক অবস্থা অনেকটাই অপরিবর্তিত আছে এমনটি জানিয়েছেন তার চিকিৎসকরা, যদিও আজকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ব্রিফ তারা করেননি। গত দুদিন আগে সর্বশেষ তারা ব্রিফ করেছিলেন। তবে অনানুষ্ঠানিকভাবে আমাদের সাথে কয়েকজনের কথা হয়েছে, তারা জানিয়েছেন যে এখন অনেকটাই অপরিবর্তিত আছে তার অবস্থা। কখনো হয়তো কোনো একটি দিক, যেহেতু আপনারা জানেন যে তিনি বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছেন, ফুসফুসের সংক্রমণ রয়েছে, হার্টের সমস্যা আছে, ডায়াবেটিসের সমস্যা আছে। তো এই ধরনের নানান শারীরিক সমস্যা যেহেতু তিনি ভুগছেন, কাজেই কখনো দেখা যায় যে কোনো একটি দিক কিছুটা ডেভেলপ হয়, কিছুটা উন্নতি হয়, তো আরেকটি দিক অপরিবর্তিত থাকে বা আরেকটি দিক আরেকটু অবনতি হয়। এই সব মিলিয়ে এখনো পর্যন্ত আগের মতোই আছেন বেগম জিয়া, যার প্রেক্ষিতে এখনো পর্যন্ত তিনি কিন্তু এভার কেয়ার হাসপাতালের সিসিইউতেই আছেন। এবং এর আগেও আমি জানিয়েছিলাম যে তার যে মেডিকেল বোর্ড, নিয়মিত মেডিকেল বোর্ড বসছেন, নিয়মিত মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য এবং নানাবিধ যে পরীক্ষাগুলো, শারীরিক পরীক্ষা, সে সব কিছু তারা পর্যবেক্ষণ করছেন, পর্যালোচনা করে চিকিৎসা পদ্ধতি তারা ঠিক করছেন। এবং তারা
তারাই আসলে আমাদেরকে জানাবেন বা তারা সিদ্ধান্ত নেবেন যে বেগম জিয়ার যে শারীরিক অবস্থা তাতে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে তথা লন্ডনে পাঠানো হবে কিনা। তো এই বিষয়টি আমরা যতটুকু বিভিন্ন জনের সাথে কথা বলে জেনেছি যে আজ এবং আগামীকালের মধ্যে তারা এই বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাবেন যে বেগম জিয়ার শারীরিক অবস্থা কি অবস্থানে আছে, তাকে কি লন্ডনে পাঠানোর অবস্থা তৈরি হয়েছে কিনা। কারণ আপনারা জানেন যে 12 থেকে 14 ঘন্টার ফ্লাইট, এই 12 থেকে 14 ঘন্টার ফ্লাইটের যে ধকল, সে ধকলটি সামলানোর মতন পরিস্থিতি বা শারীরিক স্টেমিনা বেগম জিয়ার আছে কিনা, এই সব কিছুর উপর নির্ভর করবে বেগম জিয়াকে লন্ডনে পাঠানো হবে কিনা। তবে বেগম জিয়াকে লন্ডনে নিতে হলে যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে, অর্থাৎ সে অনুযায়ী তারা শিডিউল নিয়েছে। আগামীকাল তারা বাংলাদেশে পৌঁছানোর চেষ্টা করবে এবং পরশুদিন তারা আবার বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য শিডিউল নিয়েছে। তো এই ছিল এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম জিয়ার শারীরিক পরিস্থিতির সর্বশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম এভার কেয়ার হাসপাতালে। ট্রাইব্যুনালে ব্রিফ করছেন বিএনপি পন্থী আইনজীবীরা, সরাসরি যাচ্ছে সেখানে। টক শোতে উনি অতিথি হিসেবে সেখানে গিয়েছিলেন। উপস্থাপকের প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি এই ট্রাইব্যুনাল সম্পর্কে কিছু মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই ট্রাইব্যুনাল তার কাছে একটা ব্যাখ্যা চেয়ে আজকে সকাল 11টার সময় তাকে সশরীরে উপস্থিত থাকার জন্য বলেছিলেন। জনাব ফজলুর রহমান একজন আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি, তিনি আইন মান্যকারী একজন ব্যক্তি। আদালতের এই আদেশের প্রতি সম্মান দেখিয়ে তিনি আজকে সকাল 11টায় ট্রাইব্যুনাল তার দায়িত্বভার গ্রহণ করা শুরু করার আগেই তিনি আমাদের সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আমাদের আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, আমাদের আইনজীবী ফোরামের কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল সহ আপনারা দেখছেন যে আমরা অসংখ্য আইনজীবী আজকে আমরা ওনাকে নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আপনারা এও জানেন যে আদালত এই ট্রাইব্যুনাল কর্তৃক জনাব ফজলুর রহমানের কাছে ব্যাখ্যা চাওয়ার পরপরই যত দ্রুত সম্ভব তিনি একটি ব্যাখ্যা আদালতের কাছে উপস্থাপন করেছেন, যেটা আমি আজকে আদালতের সামনে পড়ে শুনেছি। আপনারা লক্ষ্য করেছেন আদালত জনাব ফজলুর রহমানের কাছে যে প্রত্যাশা করেছেন উনি নিজেও আদালতের কাছে কথা বলেছেন এবং আমরা মূলত আদালতের কাছে আদালতের প্রতি জনাব ফজলুর রহমান এবং বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি তার যে শ্রদ্ধা এবং সম্মান এবং আস্থা সে কথাটি আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি। আদালত আমাদের বক্তব্যটি গ্রহণ করেছেন এবং আদালত গ্রহণ করে আদালত প্রত্যাশা করেছেন যে আমরা আদালত বিচার অঙ্গন বিচার বিষয়ক সম্পর্কে কোনো বক্তব্য দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা আইনজীবী সাধারণ মানুষ যেই হোক না কেন, বিশেষ করে জনাব ফজলুর রহমানের মতো বাংলাদেশের একজন প্রতিষ্ঠাতা একজন নাগরিক, তার কাছ থেকে প্রত্যাশা করেছেন। আমরাও বলেছি যে আদালত এবং আইনের প্রতি আইনজীবী হিসেবে আমাদের শ্রদ্ধার জায়গাটি অন্য যে কোনো ব্যক্তি এবং প্রতিষ্ঠানের থেকে বেশি। আদালত আমাদের বক্তব্য শুনেছেন। আমাদের সিনিয়র জয়নুল আবেদিন তিনি আদালতকে বলেছেন যে অনেক সময় উনি কোনো ইন্টেনশন, ওনার উদ্দেশ্য ছিল না এই বক্তব্য যেটা দিয়েছেন তিনি এটা অস্বীকার করেননি, তবে তার কোনো উদ্দেশ্য ছিল না যে আদালতকে হেয় প্রতিপন্ন করা, মানুষের কাছে বিচারকে প্রশ্নবিদ্ধ করা কিংবা এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম কিংবা বিচারকে প্রশ্নবিদ্ধ করা। আমাদের সিনিয়র জনাব জয়নুল আবেদিন তিনি এখানে আছেন, তিনি এখন আপনাদেরকে বলবেন। এরপরে যদি আপনাদের কোনো কথা থাকে আমরা চেষ্টা করব সে কথা না। কোর্ট বলেছিলেন যে আদালতের প্রতি সম্মান প্রদর্শন সকলের দায়িত্ব, বিচার বিভাগের উপরে সম্মান প্রদর্শন সকলের দায়িত্ব। এই পরিপ্রেক্ষিতে আমি বলেছি যে মাননীয় আদালত মিস্টার ফজলুর রহমান যে ওয়াজ এ ভেটারান ফ্রিডম ফাইটার, মুক্তিযুদ্ধের সময় মানুষ কিভাবে কাটিয়েছে, যারা আমরা মুক্তিযুদ্ধ করেছি তারা কিভাবে জীবনকে কোনোভাবে বাঁচিয়ে এখন পর্যন্ত আছি, আজকের দিনে অনেকেই এই মুক্তিযোদ্ধাদের কথা ভুলে যান। মিস্টার ফজলুর রহমান এই মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করতে গিয়েই একটি টকশোতে যে কথাগুলো বলেছেন, ইনফ্যাক্ট এটা আদালতকে মেলাইন করার জন্য বলেন নাই এবং আদালতকে উদ্দেশ্য করেও বলেন নাই। কাজেই আদালত যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে তাহলে দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এটা মিস্টার ফজলুর রহমান খান ভালো করেই জানেন, আমরা সকলেই জানি। সেই জন্য আজকে দিনে আপনারা কন্টেম্প করেছেন, আপনাদের কন্টেম্পের প্রতি সম্মান প্রদর্শন করে মিস্টার ফজলুর রহমানকে নিয়ে আমরা হাজির হয়েছি এবং ইতিমধ্যেই রুহুল কুদ্দুস কাজল একটি
আবেদন প্লেস করেছে আপনাদের সামনে। আমি মনে করি যে সব দিক বিচার বিশ্লেষণ করে ফজলুর রহমান সাহেবকে এই যে তার বিরুদ্ধে যে কন্টেম্প প্রসিডিং করা হয়েছে এই প্রসিডিং থেকে তাকে অব্যাহতি দেওয়া উচিত। বাজারে জুলাই অভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মরদেহ উত্তোলন ও পরিচয় শনাক্ত কার্যক্রম চলছে দ্বিতীয় দিনের মতো। সেখানে আছেন সহকর্মী মাসুদুর রহমান, সরাসরি যাচ্ছে তার কাছে। মাসুদ, এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি যে মরদেহ উত্তোলন কার্যক্রম সেটি চলছে এবং সেই উত্তোলন কার্যক্রমের এখন পর্যন্ত আজকে দুটি মরদেহ উত্তোলন করা হয়েছে, দুটি অজ্ঞাত। এই দুটির মরদেহ প্রথমে উত্তোলন করার পর সেটিকে প্রসেসিং করে, যেহেতু 1.5 বছর ধরে একটি মরদেহ মাটির নিচে আছে, সেটির অবস্থা অনেকটাই নাজুক, যে কারণে সেটাকে আগে প্রসেসিং করে যেই জায়গাটিতে ময়নাতদন্ত করা হবে সেই ট্রেতে রাখা হচ্ছে এবং সেখানে রাখার পর সেখানে তাদের যে ময়নাতদন্ত কার্যক্রম সেটি চলছে এবং সেই কার্যক্রম করার পরবর্তীতে তারা সেখান থেকেই সেই মরদেহের ডিএনএ স্যাম্পল নেওয়ার জন্য যেই জায়গাগুলো দরকার সেই জায়গাগুলো থেকে ডিএনএ স্যাম্পল নিচ্ছে এবং নেওয়ার পরবর্তীতে আবারও ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সেখানে দাফন করা হচ্ছে যেখান থেকে তোলা হয়েছিল মরদেহ। তো যে কারণেই আসলে এটি একটি লম্বা প্রসেস এবং এটি সময় সাপেক্ষ ব্যাপার, যে কারণেই আসলে গতকাল প্রায় 8 ঘন্টারও বেশি সময় ধরে এই কার্যক্রম করে মাত্র 2টি মরদেহ তুলে তার যে সার্বিক যে কার্যক্রম সেটি সম্পন্ন করা গেছে। আজকে এখন পর্যন্ত 2টি মরদেহ তুলে সেটির কার্যক্রম চলছে, এখনো একটিরও পুরোপুরিভাবে কার্যক্রম শেষ হয়নি। তো বাকি যেই বিষয়টি সিআইডির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আজকে তাদের যে টার্গেট সেটি হচ্ছে 4টি মরদেহের তারা পুরোপুরি কার্যক্রম শেষ করতে চায় এবং শেষ করে সেগুলো ডিএনএ সংগ্রহ করে আবারও দাফন করতে চায় এবং এভাবেই তারা তাদের এই কার্যক্রমটি চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না সবগুলো মরদেহ উত্তোলন সম্ভব হবে। তো রায়ের বাজারের যে কবরস্থান থেকে জুলাই গণ অভ্যুত্থানের মরদেহ উত্তোলন যে কার্যক্রম সেটি সম্পর্কে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রায়ের বাজারে, দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। সায়েন্স ল্যাব এলাকায় অবৈধ ব্যানার ফেস্টুন অপসারণ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে 1 ঘন্টার অভিযানে বিভিন্ন দলের নির্বাচনী প্রচার সামগ্রী সহ শখানেক বিজ্ঞপ্তি বিলবোর্ড সরিয়ে ফেলা হয়। এ সময় ঢাকা দক্ষিণ সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপক জানান, গত কয়েকদিনের রাজধানীতে 5 শতাধিক অবৈধ ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়েছে। এখন থেকে সিটি কর্পোরেশন নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও পোস্টার লাগালে তাদের আইনের আওতায় আনা হবে। এবার বাণিজ্যের সংবাদ। দেশে গত 5 বছরে বৈদেশিক ঋণ বেড়েছে 42%। এই ঋণ পরিশোধের চাপ দ্রুত বাড়ছে এমন দেশগুলোর একটি বাংলাদেশ, এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক। সরকারি বেসরকারি খাতে নেওয়া বৈদেশিক ঋণ সুদ আসলে পরিশোধের পরিমাণ গত 5 বছরে বেড়ে হয়েছে দ্বিগুণ। বিদেশি ঋণ নিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, বিমানবন্দরের 3য় টার্মিনাল, টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার। গেল 5 বছরে দেশের বৈদেশিক ঋণ বেড়েছে 42%। এই ঋণ পরিশোধের চাপ দ্রুত বাড়ছে এমন দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে বাংলাদেশও। রোববার প্রকাশিত বিশ্ব ব্যাংকের ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট 2025-এ উঠে এসেছে এমন তথ্য। বিশ্বব্যাংক বলছে 2024 সাল শেষে বাংলাদেশে বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ $10,448 কোটি দাঁড়িয়েছে, যা 2020 সালে ছিল $7,355 কোটি। সরকারি বেসরকারি খাতে নেওয়া বৈদেশিক ঋণের সুদ ও আসল পরিশোধের পরিমাণ গত 5 বছরে দ্বিগুণ হয়েছে। 2020 সালে বৈদেশিক ঋণের বিপরীতে সুদ ও আসল হিসেবে $373 কোটি পরিশোধ করতে হয়েছিল। 2024 সালে তা হয়েছে প্রায় $335 কোটি। সরকারকে হচ্ছে রপ্তানি বাড়ানো বা হচ্ছে আমাদের ওভারঅল যে রেমিটেন্স বা প্রবাহ বাড়ানোর মাধ্যমে হচ্ছে আমাদের যে ডলারের উপরে যে যাতে প্রেশারটা না পড়ে ঋণ পরিশোধ করতে গিয়ে, এই বিষয়গুলো মতামত আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু এটা আসলে 2-1 মাসে কোনো সলিউশন না, বা প্রবলেমটা আসলে 2-1 মাস ধরে ক্রিয়েট হয় না। তবে গত 5 বছরে ঋণ ছাড় খুব একটা বাড়েনি বিশ্ব ব্যাংকের হিসাবে। 2024 সালে সরকারি বেসরকারি খাতে ঋণ ছাড়ের পরিমাণ ছিল $1,110 কোটি। 5 বছর আগে যা ছিল $1,022 কোটি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।
বছর শেষ হতে বাকি আর মাত্র 24 দিন। ইতোমধ্যে প্রাথমিকের সব বই ছাপা শেষে মাঠ পর্যায়ে পৌঁছেছে, তবে এখনও মাধ্যমিকের বই ছাপাই শুরু করেনি অধিকাংশ প্রেস। মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন টেন্ডার প্রক্রিয়ায় দেরি করায় সময় মতো কাজ শুরু করতে পারেনি অনেকে। আর সময় মতো শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে না পারলে শিক্ষণ ঘাটতির শঙ্কা বিশ্লেষকদের। তবে জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার ব্যাপারে আশাবাদী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। শাকির আহমেদের রিপোর্ট। হাতে আছে 1 মাসেরও কম সময়, তাই দিনরাত এক করে ছাপার কাজ শেষ করতে ব্যস্ততা চলছে বিভিন্ন প্রেসে। প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্য বই ছাপা থেকে বাধাই, কাটিং ও প্যাকেজিংয়ে যুক্তদের ফুসরত নেই কারো। নতুন শিক্ষাবর্ষের জন্য প্রায় 30 কোটি বই ছাপার কাজ চলছে। এর মধ্যে প্রাথমিকের 9 কোটি এবং মাধ্যমিক ও ইবতেদায়ীর 21 কোটি বই। প্রাথমিকের বই ছাপার কাজ শেষ হয়েছে, এসব বই প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে। রাজধানীর বিভিন্ন প্রেসে এখন ছাপা হচ্ছে নবম শ্রেণীর বই। তবে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর 12 কোটি 60 লাখেরও বেশি বই ছাপানোর জন্য সবেমাত্র প্রেসের সঙ্গে চুক্তি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। হাতে গোনা মাত্র 2-1টি প্রেস শুরু করেছে ছাপানোর কাজ। চুক্তি অনুযায়ী এই বই ছাপাতে প্রেস মালিকরা সময় পাবেন 50 দিন। মুদ্রণ শিল্প সমিতি বলছে, এনসিটিবি ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর প্রথমবারের টেন্ডার বাতিল করায় ছাপানোর কাজ শুরু করতে দেরি হচ্ছে। তাই জানুয়ারিতে কোনোভাবেই সব বই পাবে না শিক্ষার্থীরা। 70% বই জানুয়ারি মাস পর্যন্ত দেওয়া খুবই কষ্টসাধ্য। নর্মালি এখন যে গতি আছে এই গতিতে 40% বই যেতে পারে। আমরা উদ্যমী হলে বিভিন্ন সংকটগুলোকে মোকাবেলা করতে পারি। এই বিষয়গুলো নজর দিয়ে যদি সরকার ব্যবস্থা গ্রহণ করে তাহলে এটা 70% যাইতে পারে, নাহলে 40% যাওয়ার সম্ভাবনা নাই। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, আর মার্চে রোজা ও ঈদ উল ফিতরের লম্বা ছুটি। তাই জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে দেওয়ার বিকল্প দেখছেন না এই বিশ্লেষক। অবশ্যই কারো ব্যক্তিগত গাফিলতির কারণে যাতে এই বইগুলা শিক্ষার্থীর হাতে যেতে দেরি না হয় সেই ব্যাপারে একটা সুস্থ পদক্ষেপ নিবে, এটি আমরা আশা করি। ক্যামেরার সামনে কথা না বললেও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানিয়েছে জানুয়ারিতেই বই পাবে শিক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। গুলশানে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলছেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। আশ্বস্ত করতে চাই, অতীতে যা হয়েছে হয়েছে, এখন সারা দেশবাসী আমরা ঐক্যবদ্ধ। দেশের স্বার্থে, আমাদের আগামীর প্রজন্মের স্বার্থে, যুব সমাজের যে অ্যাসপিরেশন, তাদের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা কোনোভাবে যাতে ব্যাহত এবং আহত না হয় সেই ব্যাপারে আমরা দারুণ শ্রদ্ধাশীল। তারা জব ক্রিয়েশন, মাইগ্রেশন, এডুকেশন এক্সচেঞ্জ, ইকোনমিক রিবিল্ড, এই সমস্ত বিষয়ে তারা কথা বলেছেন এবং তাদের সাজেশনগুলা, তাদের কথাগুলা আমাদের কাছে দারুণ আন্তরিক মনে হয়েছে যে তারা আসলেই বাংলাদেশকে ভালোবাসে। তারা একটা বাংলাদেশকে বেটার বাংলাদেশ হিসাবে আগামীতে দেখতে চান। আমরা যেন দেশ এবং বিদেশের সকলের আশা আকাঙ্ক্ষাকে আমরা সম্মান করতে পারি এবং সকলের আশা বাস্তবায়ন হয়ে আপনারা দোয়া করবেন। আমরা আমাদের রাজনীতি দলের জন্য করি না, ব্যক্তির জন্য করি না, আমাদের রাজনীতি জনগণের জন্য, এবং এটা আমরা কথায় নয় কাজেই প্রমাণ দিতে চাই। আল্লাহ যেন সেই প্রমাণ দেওয়ার শক্তি আমাদেরকে দান করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, কষ্ট করে এসেছেন আমাদের কথাগুলা কভার করার জন্যে। আপনারা আগামীর দেশ গঠনে আপনাদেরও অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত, আন্তরিক এবং ব্যাপক হবে, এটা আমরা প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বলেন, আপনার এই বিএনপি চেয়ারপারসন যে অসুস্থ, তার অসুস্থতার জন্য রাজনীতির কোনো সংকট? দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে ফের উত্তেজনা। কম্বোডিয়ার হামলায় এক থাই সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 4 জন। জবাবে সোমবার ভোরে বিমান হামলা চালায় রয়্যাল থাই আর্মি। স্থানীয় সময় সোমবার ভোররাতে সীমান্ত লক্ষ্য করে আগে গোলাবর্ষণ শুরু করে কম্বোডিয়া। অতর্কিত ওই হামলায় হতাহতের ঘটনায় জবাব দেয় থাই সেনারা। এরই মধ্যে সীমান্ত এলাকার প্রায় 70% বাসিন্দাকে সরিয়ে নিয়েছে থাই কর্তৃপক্ষ।
খেলার খবর, কোনো ফরম্যাট থেকে আনুষ্ঠানিক অবসর নেননি, একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে ক্রিকেটকে বিদায় জানাতে চান সাকিব আল হাসান। দেশের বাইরে দেয়া এক পডকাস্টে প্রথমবার নিজের ভবিষ্যৎ নিয়ে এমন স্পষ্ট কথা বললেন সাকিব। দেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। জাতীয় দলের জার্সিতে সর্বশেষ গেল টি-20 বিশ্বকাপে খেলেছিলেন সাকিব। ভারতের বিপক্ষে নিজের শেষ টেস্টে মাঠে নামার আগে দিয়েছিলেন অবসরের ইঙ্গিত। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জুলাই হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে তদন্ত শেষ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক 16 মন্ত্রী এমপিকে ট্রাইব্যুনালে হাজির। ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে একটি দল, তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে বলছে বিএনপি। সিইসির সঙ্গে জামাত নেতাদের বৈঠক। এবং বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক, শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করছে লন্ডন যাত্রা। এভার কেয়ারে সরাসরি তত্ত্বাবধান করছেন পুত্রবধূ জোবায়দা। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন তাজিন খন্দকার। রোজা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।